আমি তো জানি শাকিব খানকেই বিয়ে করেছে। খুব কম বয়সে বিয়ে করাটা ভুল ডিসিশন। প্রেম যদি কেউ করতে চায় 50টা করুক, প্রতিটা মুহূর্তে মিস করি। তো বিয়ে করলে তোমরা একসাথে কথা বলো, একসাথে চলো, আমার প্রবলেম নাই। তো একটা মেয়ে মানুষের একটা এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনেও সে গিবত করে চলে গেল। দর্শক আমন্ত্রণ রাইজিং বিডির বিশেষ আয়োজন রাইজিং বিডি স্পেশালে। আজ আমাদের অতিথি একজন স্পেশাল মানুষ, ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু, শুভেচ্ছা রাইজিং বিডি স্পেশালে। থ্যাংক ইউ। আমরা শুরুতেই জানতে চাচ্ছি যে বৈশাখ নিয়ে আমরা কথা বলবো। তো পহেলা বৈশাখ নিয়ে তোমার কোনো স্মৃতি বা মেমোরিজ, বিশেষ করে তোমার ছোটবেলা বেড়ে ওঠা হয়েছে বগুড়া শহরে, সেখানকার মেমোরিজ শুনতে যাচ্ছি। পয়লা বৈশাখ নিয়ে সবসময় আমাদের মধ্যে একটা অন্যরকম উন্মাদনা কাজ করতো। কারণটা হচ্ছে পয়লা বৈশাখ মানেই আমাকে নতুন জামা পরতেই হবে। মানে এমন একটা ফিলিংস ছিল যে আমি যদি নতুন জামা কাপড় না পরি তাহলে সারা বছর হয়তো নতুন পরতে পারবো না, এরকম একটা ব্যাপার ছিল। আর মা প্রচুর রান্নাবান্না করতো, মাংস, পোলাও। আসলে তো এখন তো রেগুলার খাওয়া হয়, কিন্তু সেই সময়গুলোতে একটা স্পেসিফিক যেগুলোতে খাওয়া হতো, তো ওইরকম আমরা ওয়েট করতাম যে মা, এবং আমরা অনেক খেতে পারবো, কোনো লিমিটেশন থাকবে না। সেটা পোলাও, মাংস, ইলিশ মাছ ভাজা, এগুলো সব কিছু মা করতো। যদিও পয়লা বৈশাখের ট্রেন্ড হচ্ছে যে পান্তা, ইলিশ ভর্তা, কিন্তু আমাদের বাসায় যেটা স্টার্ট করতো সেটা হচ্ছে কি দুপুরবেলা একটু পোলাও করতো, তারপর হচ্ছে মাংস, ইলিশ মাছ ভাজি থাকতো, চিংড়ি মাছ ভুনা, এই ধরনের আইটেমগুলো। মানে বিষয়টা এরকম, আমাদের এটা বলে ভালো মন্দ খাওয়া আর কি, ভালো মন্দ খাওয়া, মানে বিষয়টা হচ্ছে এরকম ভালো মন্দ খাওয়া, ঠিক একদম। তো রাত্রেবেলা আমাদের পান্তাটা করতো। তা আমি যখন কিছুটা বড় হয়ে যাওয়ার পর ভাবলাম যে কি ব্যাপার, রাতে কেন মা পান্তা করে? তো পান্তা ভাতটা রাতে করার কারণ হচ্ছে ঘুমটা নাকি ভালো হয়, যার জন্য রাতে পান্তা করতো। তা আসলে পয়লা বৈশাখ নিয়ে ছোটবেলা থেকে আমি ওয়েটই করতাম যে নতুন জামা কিনবো এবং তাহলে সারা বছর কিনতে পারবো। আচ্ছা, মানে বৈশাখে কোথায় যাওয়া হতো ঘুরতে, কাদের সাথে ঘুরতে বের হওয়া হয়? বৈশাখে বগুড়াতে সব থেকে বড় একটা মেলা হতো, দাড়িদহ একটা জায়গা আছে, ওইখানে অনেক বড় একটা মেলা হতো। সেখানে বিশেষ করে নাগরদোলা এবং ওই যে হাতি ঘোড়া কিনতে পাওয়া যেত, মিষ্টি জাতীয় যেগুলো সেগুলো। তারপরে মেলায় গেলে যে একটা ইয়ের মতো টেনে নিয়ে গেলে এরকম পিট পিট করে বাজতো না, গাড়ি টাইপের, হ্যাঁ ওইটা। তারপরে হচ্ছে এরকম লম্বা লাঠি দিয়ে করলে উপরে ঘূর্ণির মতো করে ঘুরতো। মানে এইগুলো কেনার একটা আগ্রহ কাজ হতো, এবং বিকেল হলেই খাওয়া দাওয়া শেষ করে মারা হয়তো একটু রেস্ট নিতে চাইতেন, বা টিভিতে অনেক নতুন বাবা মায়ের সাথে ঘুরতে যাওয়া, বোনদের সাথে, একদম ছোট সময়ের গল্প। একদম ফ্যামিলি। এমন হয়েছে যে একটা গাড়ি হয়তো তুমি যেটা পছন্দ করেছো ওটা হয়তো তারা দেয়নি, অন্যটা কিনে দিয়েছে, বা না, এরকম কখনো হয়নি। কারণ মেলায় গিয়ে তো আমি মানে তারাও জানতো এই জিনিসের মধ্যে সীমাবদ্ধতা থাকবে, এগুলো করা হতো। তবে পয়লা বৈশাখে স্পেশাল যে মেলাগুলো হতো, জাস্ট পয়লা বৈশাখের দিন হতো, সেটা হচ্ছে গিয়ে ওই যে এরকম রিং থাকে না, কিছু চকলেট থাকতো, কিছু খেলনা থাকতো, বিভিন্ন ধরনের আইটেম থাকতো। এরকম করে ফেলে পড়লেই আমরা তিনটে একসাথে পড়তে হবে পরপর, তাহলে আর কি ওটা পাবো। এইটা খুব এক্সাইটমেন্ট কাজ করতো যে মা ওই খেলাটা আমাকে খেলতেই হবে, আর ওইখানে গিয়ে হয়তো বা মাথার কোনো ক্লিপ, কোনো চুড়ি বা কোনো একটা চকলেট সেটা নিতে হবে, না নিতে পারলে মনটা খারাপ লাগতো। আচ্ছা, কিন্তু ওই যে বলে না যে মেলায় গিয়ে হারিয়ে যায়, বা এরকম কোনো ঘটনা ঘটছে কিনা? না, এটা হয়তো সিনেমায় হয়েছে, বাট আমার লাইফে কখনো হয়নি। কারণ আমরা অনেকেই যেতাম, আর আমরা তো বাড়ির আশপাশেই ছিল, যার কারণে একদমই ওরকম হতো না। অনেক সময় এমন হতো যে দোকানদারও তো আমাদের পরিচিত, আমাদের খুবই কাছের মানুষ। আর এই ধরনের দোকানদার যারা দোকানিরা থাকেন তারা তো প্রায়ই মানে হিন্দু ধর্মাবলম্বীরা থাকেন, খই, মুড়ি, মুড়কি এগুলো বিক্রি করেন। সো কখনো এরা হয়নি। আচ্ছা, এটা তো একদম শৈশবের গল্প শুনলাম। একটু কৈশোরে যখন হয় তখন কি হয় যে একটু বয়ফ্রেন্ড বা বন্ধু বা এদের সাথে একটু ঘুরতে বের হওয়া, বা এদের সাথে দেখা করতে যাওয়া, বা এরকম হয়েছে কিনা মেলা কেন্দ্রিক বা বৈশাখ কেন্দ্রিক? আমার লাইফে একমাত্র গল্পটা আসলে লাইফে স্কিপ হয়ে যায়, সেটা হচ্ছে বয়ফ্রেন্ডের জায়গাটা। আমার বান্ধবীরা প্রেম করতো, সেখানে আমি অনেক হেল্প করতাম, কিন্তু আমার লাইফে আসলে প্রেমটা হয়নি। আমার লাইফে প্রেমটা শুরুতেই শেষ হয়ে গেছে, মানে বিয়ে হয়ে গেছে বিষয়টা এই। তো সেই জায়গা থেকে আসলে আমার ওইরকম কোনো প্রেম হয়নি। আর পয়লা বৈশাখে কখনোই মা আমাকে বের হতে দিতেন না। ঈদগুলো হয়তো বা আমার বান্ধবীদের সাথে তাদের বাড়িতে যেতাম সালামির জন্য, হয়তো বা তাদের সাথে সাথে সালামি নিতাম, কিন্তু পয়লা বৈশাখ স্পেসিফিক্যালি এটা আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে যাওয়া হতো। আর আমার না লাইফে প্রেম বিষয়টা ওইভাবে কখনো টানেনি।
আমি সবসময় বড় হতে চেয়েছি, স্টাবলিশড হতে এটা চেয়েছি। ভুল না করে যদি কৈশোরের কথা বলছি, তুমি যখন ফিল্মে আসো বা সিনেমায় আসো তখন তো তোমার কৈশোর সময়টা, তখন তুমি প্রেমে পড়ে গেছো অলরেডি। পড়ে গেছি। ফিল্মে 8-এ পড়া বা 9-এ পড়া একজন মেয়ে, সেই সময়টাই তো এই ঘটনাগুলো ঘটে। একদমই। বাট তোমার লাইফে তাই ঘটছে, বাট সেটা ফিল্মের মানুষদের সাথে। ফিল্মের মানুষের সাথে ঘটেছে এবং বিয়ে হয়ে গেছে, যার বিয়ে জন্য হয়ে- জিনিসটা আসলে খুব বেশি দূর যায়নি। বা স্কুল কলেজ লাইফে বা বগুড়াতে বড় হওয়ার কারণে ওখানে কারোর সাথে প্রেম ছিল বা ব্রেকআপ হয়েছে বা কিছু ভালো লাগা কাজ করেছে, এটা কোনোটাই ঘটেনি। কিন্তু এমন হয় নাই যে ওই সময়টা তোমাকে পয়লা বৈশাখে হঠাৎ করে দেখলো কেউ, দেখে একদম ওয়াও কি দারুণ একটা মেয়ে? হয়তো হতে পারে, কিন্তু আমার অবধি পৌঁছায়নি। আমার অবধি এই কারণে পৌঁছায়নি কারণ সেই সুযোগটা আমার মা বা আমার মামারা কেউই কখনো দিতেন না। মানে আমরা সবাই একসাথে সারিবদ্ধভাবে যেতাম, আবার সারিবদ্ধভাবে বাসায় চলে আসতাম। হয়তো বা কিছু হয়েছে বা আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে খুব টাইট একটা মানে বাউন্ডারি দিয়ে ফ্যামিলি আমাকে বড় করেছে। আচ্ছা, একটু বগুড়া নিয়ে, যেহেতু রিসেন্টলি আমরা বগুড়া ঘুরে আসছি, খুব দারুণ একটা জায়গা, আমারও খুব ভালো লেগেছে প্রথম টাইম গিয়েছি। তো সেই জায়গার সবচেয়ে কোন জায়গাটা তোমাকে খুব বেশি টানে, যেখানে তুমি সবসময় যেতা, অথবা সেই জায়গায় কোনো মেমোরি আছে এরকম? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বগুড়া আমার পুরোটাই টানে, সত্যি বগুড়া পুরোটাই টানে। ওই রকম ভাবে কিছুই না। আমার ভালো লাগে যে আমার ইদানিং কালে, তুমি যেহেতু রিসেন্টলি ঘুরে আসলে, তুমি দেখবে যে একটা জেলা শহরের মতো একটা 5 স্টার হোটেল রিসর্ট আছে, যেটা বিভাগীয় শহরগুলোতে খুব একটা নেই। নেই। তো এইটা না আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এবং প্রাউড ফিল হয় যে অবশ্যই আমি বাংলাদেশের মানুষ, এটা হচ্ছে সর্বপ্রথম। বাট বাংলাদেশের মধ্যে তো আমাদের জেলা বিভাগগুলো ভাগ ভাগ করা। আমি উত্তরবঙ্গের মেয়ে, বগুড়ার। তো ওইখানে এত বড় একটা রিসর্ট, যে রিসর্টে যদি আমরা প্রকাশ না করি যে আমরা দেশের বাইরে আছি, একটা ছবি তুলে মানুষ ট্রাস্ট করবে, তো এই বিষয়গুলো না আমার টানে। আর আমাদের বগুড়ার মানুষরা অনেক শৌখিন, সহজ সরল এবং সহজ সরল? হ্যাঁ অবশ্যই আচ্ছা। সহজ সরল এবং শৌখিন। কারণ আমি যতটুকু জানি যে আমাদের বাংলাদেশে এখন অনেক রিনাউন পার্সোনালিটি, এবং অবশ্যই আমাদের প্রাইম মিনিস্টার বগুড়ার। তো সবকিছু মিলে না তারা অনেক শৌখিন, শৃঙ্খল এবং সহজ সরল। এক্স্যাক্টলি, আমার কাছে তাই মনে হলো, শহরটা গুছানো হ্যাঁ। এবং মানুষগুলো আমার কাছে খুব পরিপাটি মনে হয়েছে। তো তোমার বাসায় যাওয়ার গিয়েছিলাম আমরা এই কয়েকদিন আগেই। তো সেখানে গিয়ে কিছু জিনিস দেখে আমার খুব ভালো লাগলো যে তুমি যখন ফিল্মে আসছো কাল সকালে সিনেমায়, এরপরেই তুমি একটা ল্যাম্প পোস্ট অনেক পুরনো জিনিস আছে আমার কাছে, হ্যাঁ। এবং আমি 3 বছর বয়সে যে আমার একটা টিস্যু বক্স, যেটা আমি তোমাকে দিয়েছিলাম। তারপরে আমার মার বিয়ের পরে একটা ড্রেসিং টেবিল দিয়েছিল আমার দিদার বাড়ি থেকে, সেটা আমার মার রুমে আছে, কালার করে রাখা আছে। কিছু কিছু ফার্নিচার, কিছু কিছু জিনিস আছে যেটা কি বাড়ির ছোটবেলায়, এবং আমিও জন্ম হয়নি তখনকার অনেক কিছু আছে, ওটা হয়তো বা সময় স্বল্পতার কারণে তোমাকে ইন ডিটেলে দেখাতে পারিনি। না, তুমি যেটা মানে কিনছো, মানে তুমি যখন ফিল্মে কাজ করা শুরু করেছো, এরপরে যে কেনা, এটার পিছনে কি কোনো গল্প ছিল দেখে খুব ভালো লাগছে, বা তোমার কি এরকম কোনো গল্প আছে কিনা? না 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 না, বা তোমার বয়ফ্রেন্ড বা তুমি যার সাথে প্রেম করেছো তার পরবর্তীতে বিয়ে করেছো, সে গিফট করেছে কিনা? না না না, এই ফার্নিচারের বিষয় এরকম কিছু না। ফার্নিচার অথবা ওই যে টিস্যু বক্স? না না না, ওরকম কিছু না। এটা হচ্ছে যে আমি যখন নায়িকা হয়ে এসেছি তখন আমার মনে হয়েছে যে আমার রুমটা গোছানো দরকার। তো ওই রকম ভাবে হঠাৎ করে যা যা চোখে পড়তো বা ভালো লাগতো তখন একটা দুটা করে আমার কেনা হতো, বা এই তো। এবং আমার কাছে মনে হয় তোমার যে রুমটা আছে বগুড়া বাড়িতে, সেটা ওই সময়কার যেরকম ছিল সেরকমই এখনো আছে। হ্যাঁ একদম, মানে কোনো কিছু সরানো হয়। টেলিভিশনটা সে আগের টেলিভিশন, আমি দেখলাম যে সে আগের টেলিভিশন, এবং সেটা চলে। হ্যাঁ। তার মানে আমরা বলতে পারবো যে আমরা আসলে ওই সময় অপু বিশ্বাসকে যারা দেখি নাই, মানে ওনার বাসাটা, তখন ভাবতে পারি যে না, এরকম ছিল নায়িকা অপু বিশ্বাসের। হ্যাঁ, শুধু চেঞ্জ হয়েছে যে বাবার বাসায় ছিলাম, আর এটা হয়তো বা আমি নিজে আমার কষ্টের টাকা দিয়ে আমি মানে তৈরি করেছি, এবং আমি অনেক বেশি নিজেকে লাকি মনে করি, কারণ আমার তৈরি করা বাড়িতে আমার মা বাবা দুজনেই বসবাস করেছেন এবং তারা খুব হ্যাপিলি বসবাস করেছেন। আচ্ছা, তুমি যেটা বলছিলা যে তোমার নিজের আর্নিং দিয়ে তুমি এটা করেছো, এবং আমি যতদূর জানি তুমি সেই স্কুল লাইফ থেকে নিজে আর্নিং করতা, এবং সেই আর্নিং এর বিষয়টা তোমার আসলে মাথায় কিভাবে আসে, এবং সেই বিষয়গুলো যদি একটু বলতা, যে তুমি তখন খুব ছোট ছিলা। হ্যাঁ, মাথায় আসে ওটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার না একটা বড় কিছু হতে হবে। আমি সব সময় না মানে মনে হতো যে প্রেমের ক্ষেত্রে আমি বলি, আমার কাছে মনে হয় যে প্রেম করা মানে একটা লাইফে বাধা তৈরি করা, সৃষ্টি করা। কারণ আমি
6, 7, 8 যখন আমার বান্ধবীরা প্রেম করতো, আমি দেখতাম যে না কোথাও কোথাও বাধা দিত। লাইক এরকমও আমি দেখেছি, যেহেতু ফোন ছিল না, স্কুলে আসলেই তারা দেখতে পারতো, বা 2 দিন কেন স্কুলে আসেনি, দেখা হয়নি, সেই যোগাযোগটা তো আর ছিল না। তখন তাদেরকে কৈফিয়ত দিতে হতো যে তুমি 2 দিন কেন আসোনি, কি কারণে আসোনি, এই নিয়ে তারা রাগারাগি করছে, আমার বান্ধবী চিপাই গিয়ে কান্না করছে, ক্লাসে মনোযোগী হতে পারছে না। তো আমার কাছে না এগুলো খুব ডিস্টার্ব মনে হতো, যে আমি আমার লাইফে কি করব না করব, এই জমা খরচ আমি তাকে দিতে যাব। কারণ ভাত খায় আমার বাবার, আদর করে আমার মা, আমার নিড পূরণ করে আমার কাকারা, আমার ফ্যামিলি মেম্বাররা। সো উনি কে বা সে কে যে তাকে আমি বলবো? এটা আসলে আমার ছোট্ট জ্ঞানের একটা অভিজ্ঞতা মনে হতো সব সময়, সেই সময়টা। না মামা এগুলো কেন করতে যাব, বা কিছু দায়বদ্ধতা কেন তার সাথে থাকবে? তো এই বিষয়গুলো থেকেই না আমার আসলে এরকম প্রেম, বা কাউকে আমি প্রপোজ করবো, কেউ আমাকে প্রপোজ করবে, একসেপ্ট করে নেওয়া, এটা আমার কখনোই কাজ করেনি। আর আর্নিং এর কথা যেটা বলছো, আমি সবসময় অনেক বড় হতে চেয়েছি, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি যদি আমার পরিবারকে সাপোর্ট করতে পারি, হেল্প করতে পারি, এটা আমার ভালো লাগাটা দ্বিগুণ হবে। এটা কেন হয়েছে, কোথা থেকে আমার চিন্তাধারাটা এসেছে তা বলতে পারবো না, কিন্তু আমার এই ধরনের মেন্টালিটি সবসময় থাকতো, যার জন্য আমি বলতে পারো ক্লাস 5 থেকেই পারিবারিকভাবে মাদেরকে সাপোর্ট করার ট্রাই করেছি। বাহ, খুবই ভালো। মায়ের কথা যেটা বলছিলা, তো আমি যতদূর জানি চলচ্চিত্রে আসার পিছনে তোমার মায়ের ভূমিকাটা ছিল সবচেয়ে বেশি। তো সেটা একটু সংক্ষেপে বলবা যে আসলে কিভাবে সে তোমাকে হেল্প করতো? আমার মা আর আমার কাকা এই দুজনে চেয়েছেন যে আমি চলচ্চিত্রে আসি। চলচ্চিত্র আসলে না, আমার মা যেহেতু একজন নৃত্যশিল্পী ছিলেন, কিন্তু অনেক ছোট বয়সে বিয়ে হওয়ার কারণে এটা উনি ফুলফিল করতে পারেনি। তা আমি ছাড়া আমার বাকি 3 ভাই বোন আছে, তাদের মাঝেও মা অ্যাপ্লাই করেছে, যেমন গান শিখিয়েছে আমার মেজো বোনকে, কিন্তু সাকসেস হতে পারেনি। এই গানের যখনই কম্পিটিশন হতো, লজ্জায় সে রুম থেকে বেরোতো না। আমার তো মতো। বাট তুমি এখন অনেক স্মার্টলি প্রেজেন্টেশন দাও। তো সেই জায়গা থেকে আমার 3 ভাই বোনকে মা শেখাতো, কিন্তু আলটিমেটলি গিয়ে সে সাকসেস হতে পারতো না। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাকে উনি নাচ শিখিয়েছেন, কিন্তু আমি তার আগে আগে নাচ করতাম। মানে বাসায় কোনো প্রোগ্রাম হয়েছে, আমি তার মা বলার আগে আমি হয়তো রেডি হয়ে বসে আছি, এখন নাচ দেখাবো। তো ওইখান থেকে মার মনে হয়েছে যে ও তো নাচে অনেক পারদর্শী, নাচ ভালো করতে পারবো, ওই লজ্জা বোধটা নাই, সংকোচটা নাই, বা প্রতিভা আছে। তখন মা আমাকে অনেক সময় দেয়, অ্যান্ড আমাকে নাচের জায়গা অনেক বেশি সাপোর্ট করে। আর বাবা এইসব বিষয়ে কখনোই একমত ছিল না, তবে মাকে আবার 100% সাপোর্ট করতো আমার কাকা। কারণ কি, একটা নাচ শিখলে বা কোনো জায়গায় আসতে গেলে তো আমাদের একটা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট লাগে, কারণ একটা ড্রেসের ব্যাপার থাকে, অর্নামেন্টস কেনার ব্যাপার থাকে, আবার মাসে মাসে তো একটা আমাদের খরচও আছে, সেগুলো কাকা সাপোর্ট করতেন। তা আমি বলবো যে আমার এই কালচারের মধ্যে যে সৃষ্টিটা করেছেন, এটা আমার মা এবং কাকার কারণে। আজকের দিনে মানে বাংলাদেশে এমন কোনো জায়গায় নেই যেখানে অপু বিশ্বাসকে চেনে না বা জানে না। তো সেই জায়গা থেকে মানে তোমার মা কাকা এদেরকে আসলে তুমি কতটা মিস করো? কি বলো, প্রতিটা মুহূর্তে মিস করি। প্রতিটা, আমাকে যদি বাংলাদেশে কেউ নাও চিনতো, তারপর আমি তাদেরকে মিস করি। কারণ তারা থাকাকালীন যে আমার লাইফটা তো স্মুথ ছিল, ডিসিশন, ইমোশন, সব কিছুর জায়গাটা না মানে আসলে অন্যরকম। এটা আসলে ব্যাখ্যা দেওয়ার মতো কোনো ভাষা নেই। তবে এটুকু বলি যে অবশ্যই তাদের আশীর্বাদ দোয়া আমার উপরে আছে, বিধায় বাংলাদেশের আনাচে কানাচে মানুষরা আমাকে এত ভালোবাসে, এত দোয়া করে। এবং আমি মনে করি যে আমার মা এবং বাবা এবং কাকা দুজনের উপর থেকে হয়তো এটা দেখছেন আর খুশিও হচ্ছেন। তুমি সবসময় আমাকে বলতা যে তোমার যে কোনো সংকটময় মুহূর্ত অথবা একটা ডিসিশন নিতে তুমি পারছো না, মানে কার কাছে যাবা, সেই সময়টাই আন্টি তোমাকে মানে একটা সিদ্ধান্ত দিতেন। সেইটার কোনো গল্প শুনতে চাচ্ছি যে এরকম একটা মুহূর্তে তুমি তার কাছ থেকে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছো এবং সেটা ভালোই হয়েছে। এরকম কোনো গল্প আছে কিনা? গল্প তো প্রচুরই আছে, কিন্তু যে গল্পটা বললেই দর্শক খুব কাছাকাছি রিলেট করতে পারবে, সেটা হচ্ছে যে আমার ব্যক্তি জীবনে যখন একটা বড় সমস্যা সৃষ্টি হয়ে গেল, খুব স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় এখন অনেক কিছুই চলে আসে, তোমরা দেখবে যে অনেক নেগেটিভ ভাইবসগুলো চলে আসে ব্যক্তি জীবনে সংকটাপন্ন সময়গুলোতে। সেই সময় আমার মা আমাকে এত ভালো নিখুঁতভাবে বুঝিয়েছে, আমি 1 উইক মনে হয়েছে যে আমাকে আরও একটু স্ট্রং হওয়া দরকার। সেই সময়টা মা আমাকে খুব পরিপক্ক করে তুলেছে, বাস্তববাদী করে তুলেছে আমার মা। এবং আমি বলবো যে পৃথিবীর সমস্ত মাই অনেক বুদ্ধিমান এবং মেধাবী,
আমার দৃষ্টিতে আমার মনে হয় যে আমার মা সবচেয়ে বেস্ট। এই কারণ আজকে আমার বাবা আমার কাছ থেকে চলে যাওয়া প্রায় 8 বছর হয়ে যাচ্ছে, আর 8 বছর না, প্রায় 12 বছর হয়ে হ্যাঁ, যাচ্ছে, তাই তো, সরি আমি তো এটা 12 বছর। মা আমার কাছ থেকে চলে যাওয়া হয়ে যাচ্ছে প্রায় 6 বছর। এই যে লং একটা টাইম আমি তাদের দুজনকে ছাড়া, আমাকে তো অনেক ডিসিশন নিতে হয়, অনেক কাজ করতে হয়। সো আমার ওই 7টা দিন আমার মা আমাকে যে পরিপক্ক করে তুলেছে, আমি মনে করবো যে আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান একটা মা। কারণ সোশ্যাল মিডিয়ায় যখন কোনো মেয়েদের আমি নেগেটিভিটি কিছু দেখি, আমার মনে হয় মাদেরকে তখন খুব সাপোর্ট এবং কাছে নেওয়া দরকার আমার মার মতো। আমার মা যেমন সবকিছুতে অনেক সায় দিত, আমি সেই কাজগুলো করার মুহূর্তেই মা খুব হেসে ব্যাপারটাকে আমার সাথে ক্লিয়ার করতো যে তুমি এটা কেন করছো, এটা করার পেছনে তুমি ফিউচারটা কি দেখছো, বা এটা কি দরকার, এই যে পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝানো। আচ্ছা, আমরা চলচ্চিত্রে আসি। শাকিব খান অপবিশ্বাস জুটি, এটা একটা জনপ্রিয় জুটি ছিল। সেই জুটি প্রথা এখন আর আমরা দেখছি না, এবং বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শাকিব খান অপবিশ্বাস জুটির আসলে অবদানটা কতটুকু, এবং এই জুটি প্রথা এখন হচ্ছে না কেন বলে মনে করো তুমি? হচ্ছে না কেন বলতে পারবো না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জুটি প্রথা অনেক আগে থেকেই হয়ে আসছে। সেটা যদি একদম শুরুতে বলা যায় তাহলে শাবানা ম্যাম, আলমগীর স্যার, আমাদের সকলের প্রিয় সালমান ভাই, শাবনূর আপু, মৌসুমী আপু, সালমান শাহ, শাবনূর আপু, রিয়াজ ভাই, আসলে এটা তো প্রথা অনেক আগে থেকেই। সো সেই সূত্র ধরে হয়তো বা সাকিব আপু, এটাকে আমি বলবো। আর তৈরি হচ্ছে না কেন এই বিষয়ে আমি একদমই কোনো ডেসক্রাইব এই কারণে করতে পারবো না। আসলে একটা জুটি প্রথা তৈরির পেছনে শুধুমাত্র যে দর্শকদের একটা সাপোর্ট থাকে তা না, এখানে যারা জুটি তৈরি করবেন বা কাজের জায়গাটা স্ট্রং করবেন, শিল্পীদেরও এখানে অনেক বেশি সাপোর্ট করা দরকার, সাপোর্ট হওয়া দরকার। শাবানা ম্যাডামের কথা তুমি বলছিলে যে ওনার নিজেদের প্রোডাকশন হাউস ছিল এসএস প্রোডাকশন, এবং সেখান থেকে বেশ কিছু ব্যবসা সফল জনপ্রিয় সিনেমা ওনারা তৈরি করেছেন। তো তোমারও প্রোডাকশন হাউস আছে, তুমি ইতিমধ্যেই লাল শাড়ি নামে একটা সিনেমা প্রডিউস করেছো, তো এটা কন্টিনিউ করার ইচ্ছা আছে কিনা? আছে, বাট আপাতত না, আরো সময় নিয়ে। মানে সময় নিয়ে এগুলো তুমি করবা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দীর্ঘ ক্যারিয়ারে অনেক বাণিজ্যিক সিনেমা উপহার দিয়েছো, তো অপবিশ্বাসকে কখনো সাহিত্য নির্ভর সিনেমায় দেখা যাবে কিনা? আমি তো করেছি দেবদাস, দেবদাসটা ওটা সাহিত্য নির্ভর একটা সিনেমা করেছি। তারপরে প্রিয় কমলা, সেটাও একটা সাহিত্য নির্ভর কাজ করেছি। খুব একটা কাজ করার সৌভাগ্য হয়নি আমার, বাট এক দুটো যা এসেছে মনে হয়েছে করেছি। মানে এখন এটা কন্টিনিউ করার ইচ্ছা আছে কিনা, বা এই টাইপের বাণিজ্যিক হ্যাঁ অবশ্যই, আগামীতে এরকম যদি আরো একটা দুটো কোনো সিনেমা আসে সাহিত্য নির্ভর, অবশ্যই আমি করতে চাই। মানে এত কাজ করার পরেও কি এরকম মনে হয় যে কাঙ্ক্ষিত কোনো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে চাও, যার নির্দেশনায় তুমি ফিল্ম করতে চাও, সেটা বাংলাদেশের হতে পারে, ইন্ডিয়ান হতে পারে, ইচ্ছা আছে? আমার আসলে মনে হয় কি যে ডিরেক্টরকে আমি চয়েস করলে হয়তো বা থেকে বড় কথা একটা ডিরেক্টর একটা আর্টিস্টকে চয়েস করতে পারে সর্বপ্রথম। হয় না যে এত কাজ করলাম যে ওই ডিরেক্টরের নির্দেশনে এটা কাজ করতে পারলাম না, বা কাজ করতে পারলে হয়তো আরেকটু ভালো কিছু হতো। আমার লাইফে যখন আমি এফআই মানিককে পেয়েছি, আমজাদ হোসেন আঙ্কেলকে পেয়েছি, আমি চাষি আঙ্কেলকে পেয়েছি, আমি সোনুর রহমান সোহানকে পেয়েছি। সো বাংলাদেশের এই জায়গা থেকে আসলে আমার এই ইচ্ছা শক্তিটা অনেকটাই পূরণ হয়ে গিয়েছে। আর যেটা হচ্ছে যে একদম যদি আবার কলকাতা কেন্দ্রিক বলা হয়, সেইখানে আমার মনে হয় যে যেহেতু সৃজিত তার একটা খুব কথা আছে, যদি কখনো সুযোগ হয়, সময় হয়, বা গল্পের ওই প্রায়োরিটি বেস আমাকে নেওয়া হয় বা প্রস্তাবটা পাঠানো হয়, তাহলে হয়তো অ্যাকসেপ্ট করব। আচ্ছা আচ্ছা, তুমি দুইটা সিনেমায় সাইন করেছো এবং কিছু অংশ শুটিং করেছো, দুর্বার আর হচ্ছে সিক্রেট। তো এই সিনেমার এখন বর্তমান অবস্থান কি, বা কতদূর কাজ করা হয়েছে? 60% দুর্বারের শেষ আর 40% সিক্রেটের শেষ, বাকিটা এখন আসলে সময়, শিডিউল এবং সবকিছু মিলে। সিনেমার পাশাপাশি অপবিশ্বাস সবসময় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বিজনেসে মনোযোগী থাকেন। সেটা আমি যদি জানি, এর আগে তুমি মনে হয় যে জিমের কোনো ইয়ে দিয়েছিলে, সেটা অনেক আগে। এরপরে কফি শপ দিয়েছিল, তো এখনো তোমার পার্লার আছে দুটো। তো এই বিজনেসের বিষয়গুলো কেমন যাচ্ছে তোমার? বিজনেস খুবই ভালো যাচ্ছে আমার। যখন আমি
জিমটা দিয়েছিলাম, তখন আসলে প্রায় 1-2 বছর আমি রান করেছি, খুবই ভালোভাবে করছিলাম, কিন্তু সেই সময় আসলে আবরামের কারণে আমার এটাকে স্টপ করে দিতে হয়। এরপরে আমি পার্লার অ্যান্ড কফি শপ একসাথে ওপেন করেছি। আর একটা কফি শপ আমার আছে, যেটা খুব সিঙ্গেলি ওপেন করেছিলাম, সেটাও এখনো রান করছে। বাট যেটা পার্লারের সাথে সহকারে কফি শপটা দিয়েছিলাম সেটাকে স্টপ করে দিয়েছি, কারণ প্রচুর সময় দিতে হয়। আর এই মুহূর্তে আমার কাজ, বাচ্চা আর অন্যান্য বিজনেস সব কিছু মিলে আসলে সময়টা মেনটেন করা সম্ভব না, যেটা আমার পার্লারে খুব দ্রুত আমি ম্যানেজ করতে পারি। সো পার্লার রেখেছি এবং আমার রাইট নাও 2টো পার্লার, একটা আপনার একটা নিকেতনে, সিগনেচার বেবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স, এটাই কাজ। সেখানে এই ব্যস্ততা মানে তোমার সিনেমার কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা? না, একদমই সমস্যা হচ্ছে না। যেটা সমস্যা মনে হয় সেটা তখন মনে হয় যে আমি একজন অভিনেত্রী, এখনো আমার কাজ করার প্রচুর সময় আছে, আর কাজ করছি, সো তখন আমার মনে হয় যে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা, অপু বিশ্বাস যখন বিয়ে করে তখন তো আসলে আমরা ওইভাবে সুযোগ হয়নি, কারো সুযোগ হয়নি যে অপুর বিয়ে, এই ধরনের নিউজ বা এই ধরনের কাজ করার। তো যেহেতু এখন সেটা গত হয়ে গেছে, তো এই মেমোরিগুলো আমরা শুনতে চাচ্ছিলাম যে আসলে ওই বিয়ের দিনের ঘটনাটা কেমন ছিল এবং এত বড় ডিসিশন তুমি কিভাবে নিলা? আমি তো বিয়ে করেছি এটাই জানি না, বা এটা বুঝে উঠতে পারিনি, বা এটা ডিসিশন তো এখন বুঝতে পারছি। তখন তো মনে হয়েছিল যে আসলে ইম্পর্টেন্স হচ্ছে যে একটা মানুষকে আমি অনেক বেশি ভালোবাসি, সেই মানুষের সাথে পথ চলাটা ইম্পর্টেন্ট ছিল, এটাই। আর মেমোরি বলতে আসলে লুকিয়ে বিয়ে ছিল, তাদের বাসাতে বিয়ে করেছি, এটা এখন অলরেডি দর্শক সকলেই জানে কিভাবে কি হয়েছে। ওরকম তার মেমোরিজ কিছু নেই, কিন্তু এইটুকু আছে মনে যে আসলে বিয়ে করেছি এটা বুঝতে পারিনি, মানে এটা যে বিয়ে, আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষের সাথে আমার পথ চলতে হবে, যেটা আমার মা বারবার বলছিল যে বিয়ে করলে তোমরা একসাথে কথা বলো, একসাথে চলো, আমার প্রবলেম নাই। তো মার ওই প্রবলেমটা যেন না হয় ওইটাকে ফোকাস করেছিলাম। জানতো তারা ওই সময়টা? মারা বা আমার ফ্যামিলি মেম্বার বা তার ফ্যামিলি মেম্বার 6 মাস পরে জেনেছে। ওই সময়টা জানে না, ওই সময়টা কিন্তু একা জানে না। বিয়ে করার এই যে সিদ্ধান্তটা, এটা নিতে কষ্ট হয়েছে কিনা বা কোনো? বললাম না যে বিয়ের বিষয়টাই নিতে পারিনি। আমার তো একটাই ফোকাস ছিল যে আমার মা বাধা দিচ্ছে, বাধাটাকে টপকা তুলে কি করতে হবে। তো মার মুখ থেকে এরকম একটা সামহাও কথা এসেছিল যে বিয়ে করে ফেলো, তাহলে আর বাধা দিব না। তো বাধাটাকে আগে উপেক্ষা করতে হবে। মানে তারা প্রেমের বিষয়টা জানতো টুকটাক, হ্যাঁ, কিন্তু তখন হ্যাঁ, তারা এই ধরনের সাজেশন হ্যাঁ, দিচ্ছেন হ্যাঁ, যে হ্যাঁ, ঠিক আছে তাহলে তোমরা বিয়ে করো। হ্যাঁ, ঠিক। তো এরপরে সাহসটা পেয়েছো, বা তাদেরকে জানানো হচ্ছে আরো পরে? আরো পরে। আচ্ছা, অপুর ক্যারিয়ারে যদি বলা হয় বা অপুর পার্সোনাল লাইফে যদি ভুল কিছু থাকে, সেটা যদি শুধরাতে বলা হয়, তাহলে তুমি কি শুধরাতে? ভুল আসলে খুব কম বয়সে বিয়ে করাটা ভুল ডিসিশন। ম্যাচুরিটি হয়ে তারপরে আসলে বিয়ে করাটা উচিত, কারণ এটা অনেক লাইফের অনেক বড় একটা পার্ট। এটাকে যদি কেউ হেলাই ফেলে দেয়, আমার কাছে মনে হয়, আমার এটাই ওপিনিয়ন থাকবে। আমি আরও বেশ কয়েকটা প্রোগ্রামে বলেছি, আমি এই প্রোগ্রামেও সুযোগ হলো, এই জন্য আমি বলতে চাই যে বিয়ের বিষয়টা অনেক ম্যাচুরেট হয়ে মানে চিন্তা ভাবনা করে করা দরকার, কারণ এটা লাইফের অনেক বড় একটা পার্ট। প্রেম যদি কেউ করতে চায় 50টা করুক, প্রবলেম নাই, কিন্তু এই বিষয়টা যেটা আমার কাছে মনে হয় যে খুব দ্রুত ডিসিশন নিয়েছি, এটা ভুল ছিল, এটা সঠিক হয়নি। কিন্তু আজকের দিনে হলে তুমি হয়তো এই সিদ্ধান্তটা অন্যভাবে নিতে পারতা, সেটা এরকম। ওকে, তো অপুর বিয়ে, সংসার, প্রেম, বাচ্চা, তার বিজনেস সবকিছু জানতে পারলাম। বর্তমানে অপুর আসলে ভাবনাটা কি? এখন ভাবনাটা হচ্ছে বিজনেসে একটু বেশি মনোযোগী হচ্ছি, কারণ দেশের যে পরিস্থিতি শুরু হয়ে যাচ্ছে, তেল পাওয়া যাচ্ছে না, কোনদিন হয়তো খাওয়া পাওয়া যাবে না, তো 2-4 টাকা আর্ন করে যেন চলতে পারি, এটা চিন্তা। আর অবশ্যই 2টো সিনেমা না, 3টে সিনেমা সাইন করেছি, একটা ওয়েভ আর 2টো হচ্ছে কি ফুল মুভি। একটা ওয়েভ হচ্ছে শিকার, এই 3টা এই বছরেই ইচ্ছে আছে করার। আরও বেশ কিছু গল্প আমার কাছে এসে জমে আছে, এটা হয়তো বা নেক্সট ইয়ার চলে যাবে এই। আর পাশাপাশি এখন কাজ করছি, কিছু ব্র্যান্ডের সাথে আছি। আর পরিকল্পনা বলতে গেলে আসলে ব্যক্তি জীবনের পরিকল্পনা যদি একটু ব্যক্তি জীবন তো কাজই, এই মুহূর্তে ব্যক্তি জীবনে কোনো পরিকল্পনা নেই, কারণ বিয়ে বা সংসার করা বা পার্সোনাল লাইফ নিয়ে কোনো না, ওরকম আপাতত কিছু নেই, বাট কাজের মধ্যেই করতে চাই। আচ্ছা, আর সন্তানকে নিয়ে মানে ভাবনা কি বা ইচ্ছা কি? সন্তানকে কোথায় পড়াশোনা করাবে বা কোথায় রাখবে?
এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? ওর পড়াশোনার ক্ষেত্রে হ্যাঁ, পড়াশোনা তো করছেই, পড়াশোনা করবে। ওকে নিয়ে আসলে আমার তো বরাবরই একটা ইচ্ছা, আমার মার ছিল যেটা, যে ওকে ডাক্তার বানানো হয়। এখন ওর কিছু ওপিনিয়নটা টুকটাক বোঝা যায়, সে ডক্টর হতে ইচ্ছুক না, সে ইঞ্জিনিয়ার হতে চায়, কারণ সে অনেক কিছু খুলে সেটাকে সেট করতে পছন্দ করে। সেটা আমিও দেখেছি, মানে খেলনা পেলে সেটা খুলতে চাচ্ছে। খুলে আবার ঠিক ওটাকে সেট করে, তারপরেও অনেক যথেষ্ট ছোট, আর একটু বড় হোক দেখা যাক। আসলে বাচ্চাদেরকে নিয়ে ওরকম ভাবে পরিকল্পনা করা যায় না, বা এটাই সে হইতেই হবে ওইরকম আমি চাপিয়ে দেওয়ার মতো মা না। দেখা যাক, আসলে তাদেরকে নিয়ে ওরকম ফিউচার প্ল্যানিং এই মুহূর্তে বলা সম্ভব না, অসম্ভব। আচ্ছা, আরেকটু প্রশ্ন যায়, সেটা হচ্ছে শাকিব খান অপু বিশ্বাস যখন প্রেম হচ্ছিল বা তারপরে বিয়ে, এই সময়টাই কিন্তু শাকিব খান অনেক নূতন আর্টিস্টের সঙ্গে কাজ করেছে, হিরোইনদের সঙ্গে কাজ করেছে। সেই কাজকে কেন্দ্র করে কি তোমাদের ভিতরে কোনো দুষ্ট মিষ্টি কোনো ঘটনা ঘটেছে? না 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 না, কখনোই না। কারণ আমি তো জানিস আমি শাকিব খানের সাথেই কথা বলেছি, শাকিব খানকেই বিয়ে করেছে। সো উনি তো একজন প্রতিষ্ঠিত নায়ক, সো ওনার তো একটা স্বাধীন লাইফ আছে, বা উনি তো ওটা সৃষ্টি করেছে কষ্ট করে, সেখানে আমার হস্তক্ষেপ করাটা আসলে বোকামি। সো কখনোই এটা নিয়ে আমার কোনোদিনও ঝামেলা বাঁধেনি। আর আমরা তো একই ফ্লোরে কাজ করতাম, একভাবেই তো সবকিছু কাজ হতো। যখন ওনাদের সাথে কাজ করতো আমি আমার মতো। আচ্ছা, অনেক সময় এরকম হয় না যে হাজব্যান্ড ওয়াইফ হোক বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, নিজেদের ভিতরে মনোমালিন্য হয়, ঝগড়া হয় কাজকে ঘিরে, যে না না কাজ না, মানে নিজেদের পার্সোনাল মানবিক থেকে হতে পারে। তো যখন আমার ক্যামেরার সামনে তাদের একটা রোমান্টিক সিন আসছে, তখন এটাকে কিভাবে তাৎক্ষণিক নিজেকে চেঞ্জ করা, এরকম হয়েছে কিনা? প্রচুর হয়েছে। আর এটাই তো অভিনয় শিল্পী, নিজেকে সেকেন্ডের মধ্যে, হ্যাঁ অনেক অনেক হয়েছে। ওই রকম না, প্রায় রাখতো আসলে, মানে ক্ষণে ক্ষণে হতো, হয়তো শুটিং নিয়ে, প্রেস নিয়ে, শিডিউল নিয়ে। ও আমাকে একটা বলেছে, আমি হয়তো অন্যটা করছি, বা আমি তাকে একটা বলছি অন্য, এটা অল টাইমই ছিল। ক্যামেরার সামনে গেলে আবার হ্যাঁ, ক্যামেরার সামনে কেউই বুঝতে পারতো না, এন্ড আমি এবং আমরা দুজনেই কেউ বুঝতে দিতাম না। ব্যক্তি জীবন নিয়ে সম্প্রতিকারে গত কয়েক বছরে বেশ কন্ট্রোভার্সি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তুমি লিখেছো, অপর দিক থেকে বুবলি লিখেছে। তো সেই জায়গাটা হঠাৎ করে ইদানিং আমরা দেখছি না, একদমই স্টপ হয়ে যাওয়া, মানে এটা তুমি কি নিজেকে গুটিয়ে নিচ্ছ বা নাকি বিষয়টা কিরকম? না না না, আমার মনে হচ্ছে যে আমার 100%-এর মধ্যে 30% রেভিনিউ আমি কাউকে শেয়ার দিয়ে দিচ্ছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সো 30% রেভিনিউটা আমি কেন শেয়ার দিব? হোয়াই? আচ্ছা, আফটার আমি তো বেশ অনেক বছর ধরেই কাজ করছি। আমার তো একটা, মানে এটা দর্শক বা আমার হেটার্সরা মানুক বা না মানুক, তারা তো আমাকে পছন্দ করে, আমার কাজ দেখেছে, আমার কাজের জায়গা থেকে তাদের কাছে আমার পরিচিতি এসেছে। কিন্তু যে মানুষটি লেখে, মানে আমি লেখার পরে পরিপক্ষ যখন আরেকটা লেখা আসে, তখন তো পাবলিসিটি হয়। আমি পরে মনে হয়েছে আমি বোকার মধ্যে কাজ করছি, আমি আমার 30% রেভিনিউ কেন মানুষকে শেয়ার দিয়ে দিচ্ছি? ওই জায়গা থেকে তুমি এখন আর এই বিষয়গুলোর গা ভাসাচ্ছ না? একদমই না। আমার কাছে মনে হয়েছে যে আমার এখন, আমি যেমন কিছুদিন আগে একটা স্ট্যাটাসও দিয়েছি, যদিও আমি লাস্ট 8-9 মাস ধরে একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি, এটা আমি বলেছি, আবারও বলতে চাই। আমি লোক রেখে দিয়েছি সোশ্যাল মিডিয়ায়, কারণ সোশ্যাল মিডিয়াও তো মেনটেন করতে হবে, কারণ আমার কাজ সেলিব্রিটি, এটা তো আমার পার্ট অফ জব। তো ওই আমি দেখলে হয় কি আমার কাজে হ্যাম্পার হয়। তো ওই জায়গা থেকে সামহাও আমার কাছে ফিল হয়েছে যে আমি তো আমার রেভিনিউ দিয়ে দিচ্ছি। এবং কিছু কিছু কাজের ক্ষেত্রে এমনও হয়, রাহাত এটা তুমিও খুব ভালো করে জানো, যে সাপোজ আমার একটা কোনো কাজ এসেছে, সেই কাজটা কোনো কারণে আমার ফাইন্যান্সিয়ালি বা ব্যাটার বলে মিলল না, তখন তারা ঠাস করে আরেক দিকে চলে যায়। সো অল্টারনেটিভটা তখন আমি এটা যখন বুঝতে স্টার্ট করলাম, তখন বললাম যে কিরে, আমি আমার অজান্তে আমার রেভিনিউ শেয়ার করছি, কারণ ওই দিকের পার্টের তো কোনো পাবলিসিটিই নাই, বা ওই পাবলিসিটি করার জন্য তো একটা টাইম লাগে, বা সেই কাজটাও তো করতে হয়। স্টপ করে দিয়েছেন, ওকে ফাইন। আচ্ছা, সর্বশেষ একটা ফেসবুক পোস্ট আমার চোখে পড়েছে, সেটা সব রানীর রাজা প্রয়োজন হয় না, যে মানে অনেক কঠিন কথা মনে হয়েছে। তো এই ভাবনাটা আসলে কোত্থেকে আসলে, বা আসলে যদি একটু ডিটেল বলতাম। আমরা যদি অপু বিশ্বাসকে রানী মনে করি, তো তাকে রাজার প্রয়োজন হয় না, বিষয়টা এরকম কিনা? না, এখন অপু বিশ্বাস একটা ব্র্যান্ড, অপু বিশ্বাস একটা বাই নেম, এবং এটা অল ক্রেডিট গোজ ডেফিনেটলি আল্লাহ, সৃষ্টিকর্তা, আমার বাবা মা যারা আমার মাঝে নেই, আর অফকোর্স এই যারা ফ্যান ফলোয়াররা আমার আছে।
সো আমি তাদেরকে ডেডিকেট করে কথা বলেছি। এটা কি এরকম যদি ডিটেল ভাবি আমি বা আমার ভাবনা থেকে যদি মনে করি যে এই পোস্টের মাধ্যমে আমরা কি বলতে পারি যে একটা অধ্যায়ের সমাপ্তির ঘোষণা দেওয়া বা এরকম কিছু কিনা? অধ্যায় বলে আমি কোনো সাবজেক্টের মধ্যে নেই না। আমি এইটুকু একটু বুঝতে শিখেছি, বললাম না যে ম্যাচুরিটি একটা মানুষের লাইফে অনেক কিছু চলতে শিখিয়ে দেয়। আমার কাছে এখন মনে হয়েছে যে আসলে অধ্যায় অনধ্যায় বলে কোনো ওয়ার্ড নেই। মানে একা চলতে শিখছে বা একা চলবে এরকম সেটা? একা চলা না, আমার কাছে মনে হয়েছে যে আমার তো সমস্ত কিছু আমার দর্শকদের, তারা না থাকলে তো আমি শূন্য। যেখানে আমি আমার নিজের দেশে গিয়েছি সেখানেও আমার জন্য সেলফি তোলার জন্য অনেক বেশি, এবং আমি যখন স্টেজে এসেছি যে হুইসেলগুলো শুনেছি, এটা তো আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। সো এই প্রাপ্তিগুলোকে কি করে আমি অস্বীকার করি? তো তারাই হচ্ছে আমার রাজা, যে দর্শকরা আমাকে বানাচ্ছে, আমাকে টিকিয়ে রেখেছে, তারা আমার রাজা। সো আমার আর কিছু তো রাজ্যের মানে আর কোনো রাজার তো দরকার পড়ে না। সো আমি আমার ফ্যান ফলোয়ার যারা আমাকে পছন্দ করে, ইভেন তো আমাকে যারা হেট করে, কারণ তাদেরও একটা স্পেসিফিক টাইম কিন্তু আমার জন্য ওয়েস্ট করে, যেটার জন্য আমি না তাদেরকে টাকা পয়সা দিই, না আমি তাদের সাথে মেনটেন করি। তো ওভারঅল আমি তাদেরকে আসলে রাজা বানিয়েছি। আই থিঙ্ক দর্শক তোমার এই ডিপ্লোম্যাটিক অ্যান্সার বুঝতে পেরেছেন, আমি না বুঝতে পারলো। তো সোশ্যাল হ্যান্ডেলে তোমাকে নিয়ে যে ধরনের নেগেটিভ মন্তব্য করা হয়, এই বিষয়টাকে তুমি কিভাবে রিসিভ করো? অনেক সময় হয় না পজিটিভ ভাবে, পজিটিভ ভাবে? হ্যাঁ, যতদিন আমার নেগেটিভ হবে ততদিন আমার কাজ হচ্ছে এবং আমাকে মানুষ চিন্তা করছে। নেগেটিভ তো তখনই আসে যখন আমাকে ছুতে না পারে তো মানুষ মানুষকে তখন নেগেটিভ ভাবে ভুল করে। আফটারঅল আমার মেজো বোনকে নিয়ে করে না, আমার ভাইকে নিয়ে করে না, আমার মামাকে নিয়ে করে না, তার মানে তার পাবলিক ফিগার, আমার বাসার যে কাজে নেক্সট সার্ভিস তাকে নিয়েও করে না। সো আমাকে নিয়ে করছে। কতটা ইম্পর্টেন্ট মানুষের লাইফে, কিন্তু আমি এখন কাজের মধ্যে দিয়ে বুঝতে পারি যে 5 মিনিট কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টাইম। আই ডোন্ট নো এটা কে কিভাবে নেবে। তো ওই মানুষগুলো আমাকে নিয়ে ভুল করছে, সো আমার একটা পরিপূর্ণ জিনিস দেখার পর খুঁজে বের করছে। আই এম রিয়েলি প্রাউড। আচ্ছা, হয় না মানে অপবিশ্বাসের নামের ক্ষেত্রেও আছে যে অপবিশ্বাসের নামের সাথে কোনো বিশেষণ জড়িয়ে দেওয়া বা কোনো পজিটিভ শব্দ জড়িয়ে দেওয়া, সেটা কি দেয় তোমার চোখে? কোনটা পড়ে? ঢালিউড কই এটাই তো কমন আমার যেহেতু হ্যাঁ, জানি। হ্যাঁ। আচ্ছা, এর পাশাপাশি যদি এরকম হয় যে তোমার তো হেটারও আছে, তোমার যেরকম ফ্যান ফলোয়ার আছে আর হেটারও আছে, তারা তোমার নামের সাথে নেতিবাচক কি দেয় যে তোমার চোখে পড়ে? আমি তো ওইভাবে ফেসবুক দেখি না, বাট আমি জানি না। নেতিবাচক মন্তব্য অনেক হয়, বাট হ্যাঁ, আমি স্পেসিফিক তোমার আসলে না, মনে পড়ে কারণ না। আমি বললাম না যে আমার যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া আমারটা দেখে, আমার কিছু ছেলেপেলেরা আছে, তারা দেখে আমাকে যখন জানায়, আর আমি ওদেরকে বলা আছে যে দেখো আউল ফাউল জিনিস দেখার আমার টাইমই নাই। তুমি এসে একটা ফুল ইন্ডাস্ট্রি পেয়েছো, আমি যতটুকু জানি। এজ এ রাজ সাইফুল এখন বাচুর সাথে একটা সাধারণ সম্পাদক, সো এই বড় একটা প্ল্যাটফর্মে নিজেকে বিলং করা, নিশ্চয়ই সেই জ্ঞানটা না থাকলে তো আমাকে অনেকে এটা ভুল করার চেষ্টা করে যে আমি নিজে বানিয়েছি। আমি নিজে বানালে তো অনেক কিছু বানাবো, মিষ্টি বানাবো, এই বানাবো, অমুক বানাবো, বাট না, এটা ঢালিউড কুইন আমাদের যখন সিনেমা রিলিজ হতো তখন প্রযোজকরা, ডিরেক্টররা এই নামকরণ করেছে। তারা অনেক মেধাবী এবং বুদ্ধিমান। ওই সিনেমার আগেই ওই কিং খান, ঢালিউড কুইন এই নামটা তারা দিয়েছে। এটা আমার তৈরি করা না, কারণ যে সময় আমি কাজ করেছি তখন আসলে এত সোশ্যাল মিডিয়া ছিল না, আর এত সোশ্যাল মিডিয়াতে এত কিছু আমাদের দেওয়ারও সুযোগ ছিল না। আচ্ছা, অপবিশ্বাস মানে ডে বাই ডে নিজেকে চেঞ্জ করছেন, তো এই যে অনেক ভালকি মোটা হওয়া, সেখান থেকে একদম স্লিম হওয়া, বা এই যে মানে চেঞ্জটা কিভাবে সম্ভব? আর যদি এর সাথে অ্যাড করে সকাল থেকে রাত ঘুমানো পর্যন্ত অপবিশ্বাসের লাইফ স্টাইলটা আমরা একটু জানতে চাচ্ছি। প্রথমে বাল্কির বিষয়টা এটা আমার না, এটা মা অপবিশ্বাসের কাজ। সো এটা আমি কেন, পৃথিবীর কেউই এড়াতে পারবে না, পৃথিবীর কেউই এড়াতে পারবে না। ঐশ্বরিয়া পর্যন্ত যখন পারেননি, ওনাদের মধ্যে এত বড় বড় জায়গার মানুষ হয়ে, সো এটা আমি কেউ না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যেটা উপবিশ্বাসের করণীয়, এই যে শুকাতে পেরেছি, এটা উপবিশ্বাস করেছে। আর সারাদিনের রুটিনটা হচ্ছে যদি আমার কাজ থাকে তাহলে সেই রুটিন ওয়াইজ আমি কাজ করি, আদারওয়াইজ যদি আমার কাজ না থাকে তাহলে আমি জিম, আমার ছেলে, আর আমি একটু মুভি দেখতে, বাসায় থাকতে পছন্দ করি। একটু মানে যেহেতু অপবিশ্বাস সম্পর্কে তার ভক্তদের একটু আগ্রহ আছে যে রূপচর্চা নিয়ে সে আসলে কিভাবে মেনটেন করে, তো সেটা একটু। আমি খুব ন্যাচারাল কিছু খেতে পছন্দ করি, যেমন হচ্ছে প্রচুর পানি খাই,
তারপরে আমি নানান ধরনের জুস খাই, যেটা আমি বাসায় বানিয়ে বানিয়ে খাই, এটা আমি একটু খুব পছন্দ করি। আর আমি মনে করি এখন তো অনেক নতুনত্ব অত্যাধুনিক অনেক কিছু এসেছে নিজেকে চেঞ্জ করার জন্য, আইল্যাশ, নেলস, আইব্রোজ, হেয়ার। তো আমার মনে হয় যে এটা একটা সার্টেন বয়সের পর করা উচিত, কারণ ছোট থাকতে যে জিনিসের কিউটনেসটা থাকে সেটাকে যদি আমি অন্যভাবে সৃষ্টি করি তাহলে ওই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এটা যখন একটা বয়সের পর বা একটা সময়ের পর গিয়ে আমি করব, তখন হবে কি সৌন্দর্য যুক্ত হবে, কিন্তু ওই সময় তো আমিই একটা কিউট মানুষ থাকি। তো আমি এখনো পর্যন্ত ওইরকম আহামরি কোনো প্রসেসে যাইনি, হয়তো বা 40 পর যাব। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে অপুর সৌন্দর্য, অভিনয় বেশ প্রশংসা আছে। অপু আসলে রান্না করতে কতটা পটু, কারণ তার ফ্যানরা তো রান্না খায়নি। হ্যাঁ, রান্না আমি করতে পারি, রান্না আমি খুবই ভালো করতে পারি। আমার এমন হয় যে আমার মশলা বা ইনগ্রেডিয়েন্টস আমাকে আর মেপে চেপে দিতে হয় না, আমি চোখ বন্ধ করে দিতে পারি। মানে এখন রান্না খুব অন্যরকম একটা হয়ে গেছে। কি স্পেশালি তুমি কি রান্না করতে পারো? সবই রান্না করতে পারি, বাট আমার হাতের স্পেশাল খাবারটা অনেকেই পছন্দ করে, মোরগ পোলাও। মোরগ পোলাও। আচ্ছা, এই যে রান্নাটা তো একদিনে শেখা হয়নি, এই রান্নাটা কার হাত থেকে শেখা হয়েছে এবং সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? মা কখনো রান্না করতে দিতেন না, তবে আমার শাশুড়ি রান্না করাতেন এবং ওনার কাছ থেকে আসলে শেখা বেসিক্যালি। প্রথম রান্না করার খাবারটা স্পেশাল মানুষের কাছে যখন নিয়ে তুমি গিয়েছো, তখন রিভিউটা কেমন ছিল? নিয়েই তো যেতে পারিনি, কারণ আমি প্রথম ঈদের দিন রান্না করেছিলাম খিচুড়ি, যেটার ডালটা সেদ্ধ হয়নি এবং চালটাও কাঁচা ছিল, তো ওটা তো নিয়েই যেতে পারিনি। ওখানেই শেষে পরে ওটাকে ঠিকঠাক করে দেওয়া হয়েছিল আসলে। বাট পরবর্তী সময় ডে বাই ডে ইউটিউব দেখে ভয়ে ভয়ে সবকিছু করে 1-1.5 বছর পর এত বেশি ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে, চোখ বন্ধ করে রান্না করতে পারি আর কি। আচ্ছা, সর্বশেষ একটু ফানি বিষয় নিয়ে আমরা শেষ করতে চাচ্ছি। তুমি বেশ ভালো মিমিক্রি করতে পারো। আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দুজন মানুষ এটা নিয়ে একদম এস্টাবলিশড, সেটা হচ্ছে অপু বিশ্বাস আর একজন হচ্ছে পূর্ণিমা। তো এই পূর্ণিমা আপা খুব ভালো মিমিক্রি করতে পারে। তো তুমি যদি একটু মিমিক্রি করে রাইজিং দর্শকদের শোনাতে। না না, আমি আসলে মিমিক্রিটা একদমই বাদ দিয়ে দিয়েছি, কারণ কি আমাদের দেশের আমাদের দেশের কৃষ্টি কালচারটাকে না একটু নেগেটিভ ভাবে দেখে। যেমন আমাদের ব্যক্তি জীবনে অনেক টানপোড়েন হবে, এই যে ভক্তরা যেভাবে রেষারেষিগুলো করে, এই বিষয়টা না দুঃখজনক। কারণ আমরা কেউ কাউকে চিনি না, কেউ কারো পারিবারিকভাবে শত্রু না, ভালো লাগার বিষয় থেকে আসে, কিন্তু যেভাবে হিট করা হয় সেই বিষয়টা আসলে মেনে নেওয়ার মতো না, বা এটা পৃথিবীর কোথাও এই কালচারটা নাই যেটা আমাদের বাংলাদেশে আছে, নাম্বার 1। নাম্বার 2, যে মানুষটা এই ধরনের কথাবার্তা বলে সেই মানুষটা নাকি কোন একটা প্রোগ্রামে বলেছিল যে গিবত করলে নাকি নিজের ভাইয়ের মাংস খাওয়া হয়। তো আমি যতটুকু শুনেছি উনি নাকি অসুস্থ না হাবি যাবি। তো একটা মেয়ে মানুষের একটা এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনেও সে গিবত করে চলে গেল, হ্যাঁ সে গিবত করে গেল। তাহলে কি এইটা নিয়েও আমার ভক্তরা যেমন লিখেছে নাকি টুকটাক আমি শুনলাম যে সেই তো তার নিজের ভাইয়ের মাংস বংশ খেলো। তো আসলে এই দেশের সৃষ্টি আর কৃষ্টি এটাই তো বোঝা বড় দায়। দ্যাটস ইট। বাট ওভারঅল এইটুকুই বলবো যে হেটার্স ভক্ত সকলের প্রতি আমার শুভকামনা, অ্যান্ড সকলের প্রতি আমার অনেক বেশি কৃতজ্ঞতা। কারণ ফ্যান ফলোয়ার থাকলেও যে একটা আর্টিস্ট অনেক দূর এগিয়ে যেতে পারে তা না, ওখানে হেটার্সও থাকতে হয়, তাহলে ভুলটাও ধরার জায়গাটা থাকে না। তো ওভারঅল বলে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা প্লেস করে দেওয়ার জন্য, ফ্যান ফলোয়ারদের সাথে মনের ভাব প্রকাশ করার জন্য। রাইজি বিডিকে তো অফকোর্স থ্যাংক ইউ, সবসময় ভালো ভালো প্রোগ্রামগুলোতে আমাকে ডাকে। থ্যাংক ইউ, তোমাকেও অনেক ধন্যবাদ রাইজিং বিডিতে এত সুন্দর সুন্দর কথা বলার জন্য, সময় দেওয়ার জন্য। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো তারকার সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।